থাকি নিজের ভিতরে, আছি মিশে সাদার কালোতে, অদ্ভুত রং করা শহরে। এখন টেলিভিশনের ঈদের বিশেষ আয়োজন মেরিল মিল্ক সোপবার নিবেদিত ঈদ এখন আনন্দ। আর এই ঈদ আনন্দের সাথে কে আছেন তাকে নিশ্চয়ই পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কেননা কণ্ঠশিল্পীর সবচেয়ে বড় পরিচয় তার কণ্ঠ। আর সাথে যিনি আছেন তাকে শুধুমাত্র শিল্পীর লাইফ পার্টনার হিসেবে পরিচয় করানো যাবে না, তিনিও একজন সঙ্গীতেরই মানুষ। পুতুল আপু আর রেজা ভাই, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। মেরিল মিল্ক সোপবার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। পুতুল আপু, আপনার কাছে প্রথমে যেতে চাই, সঙ্গীত আসলে আপনার জীবনে কি? সঙ্গীত আমার জীবনে নিঃশ্বাস, মানে এই জিনিসটার সঙ্গে আমি ছোটবেলা থেকে এমনভাবেই পথ চলেছি, বড় হয়েছি যে আমার নিঃশ্বাসটা যেমনি আমি অজান্তে অবচেতনে নিচ্ছি, আলাদা করে লক্ষ্য করতে হচ্ছে না যে কতবার কত লক্ষবার সারাদিনের নিঃশ্বাস নিচ্ছি, গানটাও তেমনি। মানে গান ছাড়া ভালোভাবে বাঁচাটা কঠিন আমার জন্য। ভাইয়ার কাছে কেমন? আমার কাছে হচ্ছে আত্মার খিদা। মিউজিক ছাড়া, মিউজিক করলে আত্মার, মানে আমরা অনেক রকম কাজ করি নানা কারণে, মিউজিকটা হচ্ছে আমার কাছে আত্মার খিদা, আত্মার খাবার। ঈদ নিয়ে যেহেতু কথা হচ্ছিল, ঈদের দিন আসলে সারাদিন কি করা হয়? ঈদের দিন তো সকাল থেকে আমাদের কর্মসূচি শুরু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। রেজা আবার একটু ঈদের দিন একটু আয়েশ করে একটু বেলা করে ঘুম থেকে উঠতে পছন্দ করে, কিন্তু আমি ঠেলে ধাক্কে উঠাই যে এইবার ঈদের কি দিন করলেন? নষ্ট করা যাবে না। এবারও তাই হয়েছে, ঈদের সকালে ও চলে যায় নামাজ পড়তে, আর আমি আমার কন্যাটিকে উঠিয়ে দিই সকাল সকাল, আমিও নিজে তৈরি হই, এবং এরপরে আমাদের শুরু হয়ে যায় সকালবেলায় আমরা একসঙ্গে খেতে বসি বাবা মা সবার সাথে, এটা প্রতি ঈদেই হয়। এবং এরপরে কিন্তু আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যাওয়ার ব্যাপারটা শুরু হয়ে যায়, এবং দিনের একটা নির্দিষ্ট সময় আমি আবার সবাইকে নিয়ে আমাদের বাসায় যাই, আমার বাবার বাড়ি। এভাবে ঈদটা চলে আর কি। আপনি তো একজন লক্ষ্মী বউ, আপনার শাশুড়ির সাথে আমরা দেখতে পেয়েছি বন্ডিং খুবই ভালো। সেক্ষেত্রে আসলে সকালবেলা শাশুড়ির সঙ্গে কোনো রান্না করা হয় কিনা? রান্না আমার ঈদে তো করা হয়, সারা বছর না করা হলেও ঈদে আমার করা হয়, এবং খুব শখ করে সেটা করি। শাশুড়ি মার ক্ষেত্রেও তাই, সারা বছর মা রান্না করতে হয় না, আমাদের রান্নার জন্য মানুষ আছে যারা চমৎকার রান্না করেন, কিন্তু ঈদে মা চেষ্টা করেন নিজের হাতে কিছু বানাতে। ঈদে পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়া হয় কিনা? আমার বন্ধুদের সঙ্গে খুব একটা যাওয়া হয় না, রেজার বন্ধু যারা, মানে এখন একই আমাদের একই রেজার সার্কেল, বন্ধুরাই আমার একই জগতে আছেন দুজন। তো সেভাবেই আমরা চেষ্টা করি প্রতি ঈদে নতুন যা কিছু আসে সেখান থেকে অন্তত একটা দুটো ছবি সবাই মিলে দেখার। রেজা ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনার বন্ধুদের নিয়ে কথা হচ্ছে, আপনার কথাটা একটু বলুন। আমি একটু অসামাজিক হয়ে যাই ঈদের দিন, যাই না কেন, সবাই ঘোরাঘুরি খুব পছন্দ করে, আমি একটু বাসায় থাকতে চাই। আমি অ্যাকচুয়ালি স্টুডিও থাকতে পারলে সবচেয়ে ভালো লাগে আমার। আপনি তো গিটার বাজাতে পছন্দ করেন ভাইয়া, পুতুল আপু কি ঈদে কোনো গিফট করেছে কিনা? ঈদে করে নাই, তবে আমার বিয়ের গিফটটা ছিল একটা গিটার। বেসিক্যালি যেটা হয়েছিল যে আমাদের যখন বিয়ের কথা হয়, এবং ইউজুয়ালি যেটা হয় যে স্যুট দিবে, ঘড়ি দিবে, জুতা দিবে, শার্ট দিবে, নানান জিনিস। তো আমি বললাম যে বিয়ের পর খাওয়া দাওয়া হবে, মোটা হয়ে যাব, এগুলি আর পরা হবে না। তো এমন একটা কিছু দিলে আর কি, যেটা আমি সারা জীবন ইউজ করতে পারবো, রাখতে পারবো, এবং ওই প্রতিবার ওই জিনিসটা যখনই দেখবো দোয়া দিব। স্যুট দেখে কিন্তু কেউ কাউকে দোয়া দেয় না, শুধু যখন বাজাবো তখন আমি দোয়া দেব। তো ওইভাবে আর কি বিয়েতে আমি, মানে এই লাইনগুলি বলে আর কি বিয়েতে মানুষজন জানে আমি গিটার নিয়েছি আর কি। যেহেতু প্রসঙ্গ এসেছে, সঙ্গীতের দুজন মানুষ কিভাবে একসাথে হওয়া? গান দিয়ে এক হওয়া, মানে গান দিয়ে প্রথম পরিচয়, একসঙ্গে মঞ্চে বাজাতে গিয়ে। আমি মেলবোর্নে একটা শো করতে গেছিলাম, সেখানে আমি গান গেয়েছিলাম আর ও মিউজিশিয়ান হিসেবে ছিল। পুতুল আপু, আপনি যখন ক্লোজ আপ ওয়ানে ছিলেন তখন কি আসলে রেজা ভাইকে আপনি চিনতেন কিনা? না, আমি তো ক্লোজ আপ ওয়ানে এসেছি, তখন সে কোন প্রান্তে পৃথিবীর। রেজা ভাই, আপনি তখন তাকে চিনতেন বা তার গান শুনতেন? আমি তো ক্লোজ আপের কিন্তু বিশাল বড় ফ্যান, কাজ আমি যতবার দেশে আসা যাওয়া করতাম স্কুলের হলিডেতে, আমি এই যে যতগুলো আমাদের ব্যান্ড সবার সিডি কিনতাম, যত মিক্সড অ্যালবাম আছে সব কিনতাম। মেইনলি ব্যান্ড মিউজিকের সাথে আমি খুব বেশি জড়িত ছিলাম। তো ক্লোজ আপ যখন আসলো আমি অস্ট্রেলিয়ায়, তখন
আমার একটা ফ্রেন্ড তখনকার মোবাইল দিয়ে ভিডিও করছিল, টিভির একটা ক্লিপ, যে ক্লোজ আপ আসছে দেখ। রেভলিউশনারি একটা প্রোগ্রাম ছিল বাংলাদেশের মিউজিকের জন্য, ক্লোজ আপ 1। ওই পরিবারেরই একজনকে আমার পরিবারে আনতে পারাটা একটা, এটা আমার জন্য ক্রেডিট আমি বলবো। আপু, আপনি তো অনেকগুলো স্বর্ণপদক পেয়েছেন, ছোটবেলা থেকে 12টি স্বর্ণপদক স্কুলেই পেয়ে গেছেন এবং নতুন করিতেও আপনি পেয়েছেন। আপনার আসলে স্বর্ণপদক যে পাওয়াটা, মানে গানের জন্য আসলে কি এই স্বর্ণপদক পাওয়াটা কোনো ম্যাটার করে কিনা আসলে? মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। স্বর্ণ পদকের মধ্যে স্বর্ণ থাকে সেটা আসলে বিষয় নয়। বিষয় এটা যে আমি দেশব্যাপী সমস্ত জেলার প্রতিযোগীর সঙ্গে প্রতিযোগিতা করে একটা স্থানে গিয়েছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছি। শিশু বয়সে কিন্তু ওইটা অনেক বড় একটা অনেক উৎসাহের বড় কারণ, পাওয়া। যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাচ্ছি, তার সঙ্গে আমার একটা ছবি উঠছে এবং তিনি আমাকে পদকটা পরিয়ে দিচ্ছেন গলায়। এই উৎসাহটা তো কাজ করেইছে। এখন আপনার কাছে কয়টা আছে স্বর্ণপদক? ওই তো আমি মানে স্কুল জীবনের 12 বার স্বর্ণপদক, এবং এরপরে আমি ক্লোজ আপ 1 দিয়ে প্রতিযোগিতার পালা শেষ করেছি, খাতা বন্ধ করে দিয়েছি। ভাইয়া, আপনার তো অস্ট্রেলিয়ার যে জার্নি সেটা আমরা শুনলাম, এবং পুতুল আপু ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তার সঙ্গে আপনার পরিচয়, কিভাবে প্রেম প্রণয়, আমরা আরও গল্প শুনবো। তবে তার আগে ছোট্ট একটি বিরতি নিতে চাই। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত দর্শক, দেখছেন ঈদ এখন আনন্দ। আমাদের সঙ্গে আছেন পুতুল এবং রেজা ভাই, আমরা চলে যাচ্ছি তার কাছে। ভাইয়া, বিরতির আগে বলছিলাম এই যে আপনাদের অস্ট্রেলিয়া, আপনি হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে, তো দুজনের যে একসাথে হওয়া কিংবা হচ্ছে আপনার যে অস্ট্রেলিয়ার যে জার্নিটা, সেটা একটু শুনতে চাই। যে অস্ট্রেলিয়াতে আপনি মিউজিক করেছেন, বাংলাদেশে মিউজিক করছেন, দুটার মধ্যে পার্থক্য কোথাও খুঁজে পান কিনা? অস্ট্রেলিয়ায় যখন মিউজিক করেছি সেটা পার্ট টাইম বেসিসে ছিল। মূলত ব্যাংকিং এর কাজটাই আমার মেইন প্রফেশন ছিল। আর বাংলাদেশে হচ্ছে শুধু মিউজিকটাই করছি। তো শুধু মিউজিক করাতে যেটা হয় যে আমি 24টা ঘন্টা মিউজিকের মধ্যেই থাকি। আমার একটা ছোট্ট স্টুডিও আছে আমার বাসার মধ্যেই। তো মানে ঘুম থেকে উঠে স্টুডিও, এবং ঘুমাতে যাওয়ার আগে স্টুডিও থেকেই ঘুমাতে যাই। তো এটাই হচ্ছে পার্থক্যটা, যে একটা দেশে আমি ভালো লাইফ ছিল, জব ভালো ছিল, বাসা বাড়ি গাড়ি সবই ছিল, কিন্তু কি জানি একটা ছিল না। আর নিজের দেশে হচ্ছে নিজের দেশ, এখানে আমি জন্মেছি, বাংলা ভাষায় কথা বলছি এবং গানটাও করতে পারছি, বাংলা গান করতে পারছি। তো এটাই পার্থক্য। এবং গিটারের প্রতি আপনার একটা ফ্যাসিনেশন রয়েছে, এবং আমরা শুনতে পেয়েছি আপনার খাটের নিচেও গিটার লুকিয়ে রাখেন আপনি। এটা নিয়ে একটু শুনতে চাই, এটা কেন? আসলে যেটা হয় কি, যে কিছু কিছু আমার খুব এক্সক্লুসিভ গিটার থাকে যেগুলি আমি আসলে স্টুডিওতে রাখি না। আর বাসায়ও এটা কি ভয় যে আমার স্টুডিও থেকে কেউ নিয়ে যাবে? নিয়ে যাওয়াটা হয়তো ওটা না, বাট এসে ধরবে, বাজাতে চাই, মানে একদমই যেটা পছন্দ আমাদের না। খুব ব্যক্তিগত জিনিস, ওটা আমরা আপুকে চাই ধরতে না। দেন তো? না আমারও আপু নিষেধ। আপনাকে কিনে দেয় গিটার, কিন্তু আপুকে আপনি না ধরতে মানে দেন না। ধরতে দিই না যে তা না, মানে ও ধরলেও মানে আমি খুব দেখে মানে রাখি খুব যে মানে ঠিকঠাক ভাবে রাখছে কিনা। হ্যাঁ। আর আমাদের কন্যা যদি ঢুকে পড়ে স্টুডিওতে, তাহলে তো ওর আত্মা মনে হয় এতটুকু হয়ে যায় ভয়ে। আপনাদের তো আয়ুব বাচ্চু ভাই, শাফিন ভাইয়ের সাথে কাজ করা হয়েছে, তাদেরকে আসলে আপনার গিটার টাচ করতে দিতেন কিনা? মানে অ্যাকচুয়ালি 2011 সালে আমি বাচ্চু ভাইয়ের সাথে স্টেজে বাজিয়েছি মেলবোর্নের মাটিতে, এবং তখনই মনে হয়েছে যে আমার মিউজিকটাকে নিয়ে আরো সিরিয়াসলি চিন্তা করা দরকার। ওই তারপর 8 বছর পর 19 সালে তো ব্যাক করলাম এবং আসলাম শাফিন ভাইয়ের লাইন আপে বাজানোর সুযোগ হলো। এই দুইটা মানুষ শুধু গিটার না, এই দুইটা মানুষ গিটারের থেকে আমার স্টুডিও যদি চাই হয়তো আমি বললাম যে ভাই নেন। এবং জানি না, মানে আমার যদি সবগুলা গিটার স্টুডিও সব দিয়ে যদি ওনাদের সাথে আরেকটা মুহূর্ত পাইতাম বাচ্চু ভাই এবং শাফিন ভাইয়ের সাথে, বাই অল মিনস। পুতুল আপু, আপনার কাছে একটু আসতে চাই, এই যে ছোটবেলাতে আপনি নজরুল সঙ্গীত করতেন, আপনার যে বড় বোন রয়েছে তার কাছ থেকে আপনি তালিম নিয়েছেন গানের, বা সুরের সাথে পরিচয়টা কিন্তু তার সাথেই, আপনার কোনো মানে দীক্ষা আছে কিনা? বড়পার কাছ থেকে তো আমার হাতে খড়িটা হয়েই গেছে। তখন আমি অনেক ছোট, বড়পা সবচেয়ে বড় ভাই বোনদের মধ্যে, 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়, আর আমি সবার ছোট। তো আমি তখন অনেকটাই ছোট বড়পা যখন গান শেখে।
তো সুরের সঙ্গে পরিচয় কিংবা গান ভালোবাসার ওই সমস্ত কিছুই বরাবর গান শুনে প্রথম এসছে। এরপরে তারই সঙ্গীত গুরু ওস্তাদ সুরেন বর্মনের কাছে আমার প্রাতিষ্ঠানিক শেখাটা শুরু হয় আর কি। তারপর তো আরও বেশ কজন গুণী মানুষের আমি শিখতে পেরেছি তাদের কাছে, সেখানে সুজিত মোস্তফা স্যার এবং আতিকুর রহমান, ওনাদের কথা বলতেই হয়। আর এরপর আমি যেহেতু সঙ্গীতের মানে সঙ্গীত নিয়েই পড়াশোনা করেছি, আমি সঙ্গীতেই অনার্স মাস্টার্স করেছি, তো সেই ক্ষেত্রে আমি বিশ্ববিদ্যালয়ে অনেক আমার সঙ্গীত গুরু হিসেবে নানান সময় পেয়েছি, তো সেটাও আমার জীবনের একটা অনেক বড় পাওয়া। না পাওয়ার গল্পটা একটু শুনতে চাই। এই যে আবিদের সঙ্গে আপনি ক্লোজ আপ ওয়ানে কাজ করেছেন, সেই না পাওয়ার গল্পটা একটু শুনতে চাই আপু। আবিদকে না এখনো হঠাৎ হঠাৎ মনে পড়ে আমার, মানে কোনো কারণ ছাড়াই। ওই দিনও আমার হঠাৎ চলতি পথে আমি জ্যামের মধ্যে বসে আছি, তখন মনে হলো যে আবিদ যদি এতদিনে থাকতো আরও কত পরিণত হতো। এবং ওর কাছ থেকে, ও তো রবীন্দ্রসঙ্গীত ভীষণ ভালো গায়, তো রবীন্দ্রসঙ্গীতে কিন্তু সে নতুন প্রজন্মের একজন আইকন হিসেবে তখনই সে পরিচিত হয়ে গেছিল। এতদিনে তার আরও অনেক কাজ থাকতো নিশ্চয়ই। আবার তার ব্যক্তিজীবন শুরু হবার কথা ছিল, তার যে বাগদত্তা ছিলেন তার সঙ্গে খুব মানে বিয়ে হবার কথা ছিল অল্প কিছুদিন পরেই। আবিদ চলে যাবার অল্প কিছুদিন পরেই বিয়ের দিন তারিখ নির্ধারিত হয়েছিল, তো তার একটা জীবন থাকতো, সংসার থাকতো। এখন আমার একটা সংসার হয়েছে, হয়তো আড্ডা দেওয়া হতো। হ্যাঁ, মানে খুব সুন্দর একটা বন্ধুত্ব থাকতো দুটো পরিবারের। এসব নানান সময় আমি কিন্তু ভাবি। আর আবিদ আমার জীবনের মানে এমন একজন ভালো বন্ধু যে সেই জায়গাটা আমার গানের জগতে অন্তত ওই শূন্যস্থানটা কিন্তু আর পূরণ হয়ে ওঠেনি। যখন মঞ্চে দাঁড়াচ্ছি দুজন একসঙ্গে উপস্থাপনার জন্য, তখন কার চাইতে কে একটু বেশি কথা বললো, কে একটু কম বললো, কে একটু বেশি স্পটলাইট পেলো, কে একটু কম পেলো, অনেক ধরনের দ্বন্দ্ব তৈরি হয় মনে মনে। কিন্তু আমাদের মধ্যে আমরা দুজনই চাইতাম ওরটা ভালো হোক, ও চাইতো আমারটা ভালো হোক, আমি চাইতাম ওরটা। এই যে একটা বন্ধুত্ব ছিল আপনাদের মধ্যে সঙ্গীত জগতে, এরপরে আপনি কোনো ভালো বন্ধু পেয়েছেন কিনা? রেজা একদম এক এবং অদ্বিতীয়। কারণ রেজা আমার গানের বন্ধু তো বটেই, আমার জীবনেরও ভীষণ ভালো বন্ধু। আমার বন্ধু সংখ্যা খুব কম জীবনে। রেজার আবার উল্টোটা, রেজার আবার বন্ধু ভাগ্যটা বেশ ভালো, আমার বন্ধু ভাগ্য ভালো না। ছেলেদের মনে হয় আপু বন্ধুর প্রতি ঝোঁক বেশিই থাকে মনে হয় না, আমার কাছে বন্ধুত্বটা অনেক ডিফারেন্ট এবং খুব স্পেশাল। এবং ওর বন্ধুরা ভীষণ ভালো বন্ধু হিসেবে তারা দুর্দান্ত। এখনো বাংলাদেশে তার এমন কিছু বন্ধু আছে, একেবারে শৈশবের বন্ধু, স্কুল বেলার বন্ধু, যারা ওর জন্য জীবন দিতে পারবে, ও আবার তাদের জন্য জীবন দিতে পারবে। তো এরকম বন্ধু জীবনে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। যাক, আমি অবশেষে এরকম একজন বন্ধু আমি রেজাকে পেয়েছি আমার জীবনে, যেখানে আমার আর কোনো বন্ধুর দরকার নেই। যাক, আপনাদের জীবনে, দুজনের জীবনে একটি ছোট্ট বন্ধুও রয়েছে, গীতলিনা। তার কথা শুনবো, তার আগে ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। দর্শক, নিচ্ছে আরো একটি বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ঈদ এখন আনন্দ। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছে, চলুন আবার আড্ডা দেওয়া যাক যাদের সঙ্গে। আপু, বিরতির আগে বলছিলাম আপনাদের ছোট্ট বন্ধুর কথা, সেটা একটু শুনতে চাই। তার সঙ্গে কিভাবে সময় কাটানো হয়? এটা খুব সুন্দর বলেছেন, ছোট্ট বন্ধুই। কারণ আমাদেরকে গীতলিনা, আমি যখন প্রশ্ন করি গীতলিনা তোমার প্রিয় বন্ধুকে, বলবে প্রিয় বন্ধু পুতুল মা, তারপরে প্রিয় বন্ধুকে, প্রিয় বন্ধু বাবা। তো ও তো 3.5 বছর বয়স, স্কুলে যাওয়া শুরু করেছে। এখন পর্যন্ত আমরাই ওর প্রিয় বন্ধুর তালিকায় 1 এবং 2-তে আছি, ভবিষ্যতে কি হবে জানি না। কেউ কি মিউজিক করে? আমরা না বুঝি না, মানে ওর মিউজিকের প্রতি ঝোঁক আছে, ওর গানের প্রতি ঝোঁক আছে, কিন্তু ওকে যদি প্রপারলি কিছু মিউজিক করাতে যাই, যে বাবা আসো আমরা পিয়ানো বাজাই শিখাই, তখন সে আবার ধৈর্যচ্যুতি আছে। ধৈর্য এখনো অনেক ছোট তো, তবে সে ভীষণ গান ভালোবাসা মানুষ। তার গান দিয়ে দিন শুরু, গান দিয়ে দিন শেষ, গান শুনতে শুনতে সে ঘুমায়। এবং গানের কথা যে বলছেন, দুজন কি কখনো এমন হয়েছে যে একই সাথে বসে আছেন, কিছু আপু একটা কিছু লিখছে, ভাইয়া একটা কিছু বাজাচ্ছে, কোনো একটা মানে গান মেক করে ফেলেছেন, এমন কোনো ঘটনা আছে? প্রায় সময় হ্যাঁ, শীতের একলা রাতে এই অনুষ্ঠান শুরু হওয়ার সময় যে গানটা ও গাচ্ছিল, ওইটা বেসিক্যালি আমি গিটার নিয়ে এমনি গুনগুন করতে করতে জাস্ট ও দেখি লেখা শুরু করলো। তো তারপর বললাম যে আচ্ছা, এই কনসেপ্ট যে শীতের একলা রাতে একজন বাসা ফিরছে অফিস করে বা যেটাই হোক, এবং এটা কোনো মানে আসলে জেন্ডার বেস না, এটা একটা ছেলেও হতে পারে, একটা মেয়েও হতে পারে, এবং তার একাকিত্বটা সে খুব উপভোগ করছে। সে যে একা হাঁটছে, এটা তার ভালো লাগছে। তো সেই ভাবনাটা আমাকে দিল রেজা। এবার বই মেলায় কোনো বই প্রকাশিত হয়েছিল কিনা আপনার? মেরিল মিল্ক সোপ বার এর মিল্ক লোশন
প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। এবার বইমেলায় বই আসেনি, তবে হয়তো এই বছরে অনলাইনে একটা বই প্রকাশিত হবে। গত 10 বছরে 10টি বই আমার এসছে, প্রতি বছরে একটা করে। এবার ঈদে আসলে আমরা কি কি পেতে যাচ্ছি? এবারেতে আমরা তো অনেকগুলো গান তৈরি করে বসে আছি, সেগুলো রেজাই ভালো বলতে পারবে কখন কোনটা সে প্রকাশিত করতে চায় আর কি। যেটা হয় যে ভিডিওর একটা ব্যাপার থাকে, ভিডিও করার ওই একটা প্রিপারেশন লাগে। আর আমার একটা ছোট্ট আফসোস সবসময় থেকে যায় যে আমি আসলে অন্য মানুষের কাজ এত করা হয় যে দেখা যায় যে আমার নিজের কাজ এবং পুতুলের সাথে কাজ ওইটা একটু নিচে পড়ে যায়। এবং প্রতিবার আমি বলি যে না, এবার আমি যার কাজই আসুক আমি বলবো যে আমি করবো না, কিন্তু দিন শেষে সেটা হয়ে ওঠে না। শাফিন ভাইয়ের সাথে তো অনেক দিন স্টেজে বাজানো হয়। শাফিন ভাই চলে যাওয়ার পর আসলে আমার ওইভাবে স্টেজে আর যাওয়া হয় না, এবং যেতেও খুব কেমন একটা মানে একটা শূন্যতার মতন একটা অনুভূতি কাজ করে ভিতরে, যে নাই কিছু একটা। তো এই জন্য আমি স্টুডিওতে মোস্ট অফ দ্য টাইম থাকি। আমার ব্যান্ডের কাজ আছে, ব্রহ্মপুত্র বাংলাদেশ আমার ব্যান্ডের নাম, আমি এটার ফাউন্ডার মেম্বার আর কি, সাথে আমরা আরও 2 জন আছি। পুতুলের সাথে আমার কিছু এক্সপেরিমেন্টাল কাজ করার খুব ইচ্ছা। এগুলি হচ্ছে আমার বেসিক্যালি সারাদিন আমি এগুলি নিয়েই চিন্তা ভাবনা করি। আমার লাইফটাই হচ্ছে মিউজিক নিয়ে, এবং এর থেকে আনন্দ আসলে অন্য কিছুতে আমি খুঁজে পাই নাই। 8 বছর ব্যাংকিং করেও সেটা পাই নাই, যেটা কিনা মিউজিকে করে পাই। ইনস্ট্রুমেন্টালটা ভুলে গেলি তো। ইনস্ট্রুমেন্টাল, রাইট। তো ইনস্ট্রুমেন্টাল বলতে কি, এই কনসেপ্টটা আসলে আমাদের বাংলাদেশে এখনো খুব নতুন, যে আমরা একটা গান শুনবো, গানে কোনো কথা নাই, বাট ইনস্ট্রুমেন্ট আছে। সেটা একটা বাঁশি হতে পারে, হারমোনিয়াম হতে পারে, গিটার হতে পারে। আপু, আপনি তো নজরুল সঙ্গীত করেছেন এবং একই সাথে শাস্ত্রীয় সঙ্গীত করেছেন, এই যে চর্চাটা করেছেন, এর মধ্যে হেভি মেটালটা কিভাবে যুক্ত হলো? আমার গান শোনার পরিধিটা অনেক বড় ছিল সবসময়। এটা হয়তো অনেকে মানে অবিশ্বাস্য লাগতে পারে যে আমি কিন্তু রক মিউজিক অনেক শুনেছি ছোটবেলা থেকে, এবং আমার বেশ কিছু প্রিয় ব্যান্ড আছে যাদের দ্বারা আমি ভীষণ অনুপ্রাণিত হয়েছি সবসময়, এবং মনে হয়েছে তাদের মতন তাদের কাছাকাছি সাউন্ডের কিছু করা যায় কিনা। তো সেভাবেই নিরীক্ষা করতে গিয়ে আমি একদম খুব হেভি কিছু কম্পোজিশন করেছিলাম। এর পরবর্তী সময় আমি কিন্তু নানান কিছুই পরীক্ষা নিরীক্ষা করেছি নিজেকে নিয়ে, যে আমি কোন আঙ্গিকে আমাকে খুঁজে পাই। তো তার পরবর্তী সময় আমি যখন দেখলাম অনেক কিছু করেছি, এবার আমি একটু শান্ত হতে চাই, ধীর হতে চাই, তখনকার কম্পোজিশনের ধরনটা আমার অনেকটাই বদলে গেছে। সেই কম্পোজিশনগুলো তো অবশ্য গত 4-5 বছর ধরে রেজাই আমার মানে মিউজিক প্রডিউসার হিসেবে থাকেন, ওর তত্ত্বাবধানে পুরো কাজটা আমি করি। তো সেভাবে আমার মনে হয় শোনার পরিধি যেহেতু অনেক বড় ছিল, নানান কিছু শুনেছি, এখনও খুব পছন্দ করি বিভিন্ন রকমের মিউজিক শুনতে। তো সেই থেকেই হয়তো বা এই একটা প্রবণতা তৈরি হয়েছিল। ভাইয়া, এই যে মিউজিক ইন্ডাস্ট্রিতে দেখা যায় অনেকে গানের সাথে মিউজিক ভিডিও করছেন, এবং ভিউ কামানোর জন্য আসলে এই যে একটা প্রবণতা, যে নজরুল সঙ্গীতকে অনেকে দেখেছি গান করতে গিয়ে আপু ভালো গান করছে না, কিন্তু তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের মডেল দিয়ে এনে তারপর গান, সেই গানটি রিলিজ করছে আসলে ভিউর জন্য। এটি আসলে আপনি কিভাবে দেখছেন? দুইভাবে জিনিসটা দেখা যায়, একটা হচ্ছে আর্টিস্টিক ভাবে, আরেকটা হচ্ছে কমার্শিয়ালি। কমার্শিয়ালি দেখলে এটা আসলে তখন আর গান হিসাবে জিনিসটা থাকে না, এটা একটা প্রোডাক্ট। আমার প্রোডাক্টটা মার্কেটে আসছে, প্রোডাক্টটা মানুষের কাছে যেতে হবে, হলে আমি টাকা পাবো, এটা আমার ব্যবসা। তো সেটা হচ্ছে কমার্শিয়াল ওয়েতে দেখা। আর আমি যদি আর্টিস্টিক ওয়েতে দেখি, তাহলে আমি যেটা মনে করি যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটাই হচ্ছে আমাদের গানটা, আর মিউজিক ভিডিও হচ্ছে যে প্লেটটা। যেমন আমরা প্রত্যেকটা মানুষ আলাদা, আমরা কখনোই কারোর মতন হতে পারবো না, গানটাও কিন্তু সেরকমই। আজকে খুব সহজভাবে বললে, আমরা ইউটিউবের রেসিপি দেখি না, রেসিপি দেখে সবাই আমরা রান্না করি, কিন্তু আপনি আর আমি একই রেসিপি রানবো, আপনারটা ডিফারেন্ট হবে, আমারটা ডিফারেন্ট হবে, বিকজ আপনার হাতও ডিফারেন্ট, আমার হাতও ডিফারেন্ট। সিমিলারলি গানের ক্ষেত্রেও তাই, অরিজিনাল গান আসা উচিত, নিজের মৌলিকতাটাকে সামনে আনা উচিত। আপু, মিডিয়া মানে তো অনেক গ্ল্যামার, এই গ্ল্যামার ওয়ার্ল্ডে টিকে থাকতে হলে আসলে কি কি করতে হয় বা কি কি সম্মুখীন হতে হয়েছে আপনাকে? গানের ক্ষেত্রে একটু আলাদা, ভাগ্যিস গান শুধু গ্ল্যামারের উপর নির্ভর করে না, অনেকখানি করে, কিন্তু শুধু গ্ল্যামার দিয়ে আবার গান হবে না, গাইতে তো পারতে হবে। গ্ল্যামারের কারণে অনেকে সামনে আসবে, চলেও যাবে, কিন্তু যদি একটু ন্যূনতম যোগ্যতা না থাকে, তখন কিন্তু সেই গ্ল্যামার দিয়ে বেশি দিন চোখ ঝলসানো যায় না দর্শকের। আজকে আমি এক জায়গায় পৌঁছে গেছি বলে সারা জীবন এখানেই থাকবো এমন কোনো কথা নেই, সাধনা করে নিজেকে তৈরি রাখতে হয় সবসময়।
আপু অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। রেজা ভাই আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ শুভেচ্ছা আপনাকেও। দর্শক, ঈদের বিশেষ আয়োজন মেরিল মিল্ক সোপ বার নিবেদিত ঈদ এখন আনন্দ দেখছিলেন আপনারা। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে ঈদ মোবারক।